কমতেই কানে তালা লাগা প্রচন্ড শব্দে বজ্রপাত হয়। হেমলতা একা পদচাকে তুলতে গিয়ে হিমশিম খান। মোর্শেদ এগিয়ে আসেন, দুই হাতে পাচা কোলে করে তুলে নেন পদ্মচাকে। বিজলি চমকালো। বিজলির আলোয় পদ্মচার মুখটা দেখে মোর্শেদের হাত কেমন করে উঠল। কষ্টে বুক চুরমার হয়ে গেল। জন্মের পরে তিন পদ্মচাকে কোলে নেওয়ার পর যে অনুভূতি হয়েছিল, ঠিক সেই রকমের অনুভূতি হয়। অনুভূতির নাম বোধ হয় পিতৃত্ব। প্রচন্ড ঝড়ো বাতাস বইছে, তারা ঘরে ঢুকতেই ভারী বর্ষণ শুরু হলো। মুহূর্তেই ঘূর্ণিঝড়ের তাণ্ডব দেখা দিল। তবে সেই তাণ্ডব ছুঁতে পারল না মোড়লবাড়ি মানুষদের মন। ঝড়ের তাণ্ডবের চেয়ে বড় তাণ্ডবের সাথে যুদ্ধ করে চলেছে তারা। কেবলতা গরম পানি করে পদ্মজাকে গোসল করালেন, জামা কাপড় পাল্টে দিলেন। পদ্মজা ঠোঁট কামড়ে নীরবে কেঁদে গেল। চোখের জল আটকাতে পারছে না কিছুতেই। ইচ্ছে হচ্ছে বাড়ির পেছনের সবচেয়ে বড় আম গাছটার সাথে পাশ লেগে মরে যেতে। মন দুর্বলতা শূন্য ছুঁই ছুঁই। হেমলতা পদ্মজার চুল মুছে কপালে চুমু দিলেন। পদ্মজার নাকে এক ফোঁটা জল পড়ল। পদ্মজা চোখ তুলে মায়ের দিকে তাকালো। আম্মা আসছে, আম্মা আসছে, আম্মা আসে তাই। পাশের ঘর থেকে পূর্ণা চিৎকার ভেসে আসলে। সেকেন্ড কয়েকের মধ্যে পূর্ণা ছুটে এলো। হেমলতাকে দেখে ঝাঁপিয়ে পড়লো হেমলতার বুকে। হাউ মাউ করে কেঁদে উঠল। পূর্ণার শরীর অগ্নাগিরি মনে হচ্ছে, এত গরম, জ্বরে পুড়ে যাচ্ছে। পূর্ণার কান্না দেখে পদ্মজাও ঢুকরে কেঁদে উঠল। হেমলতা স্তব্ধ হয়ে দুই মেয়ের কান্না শুনলেন, সামলানোর চেষ্টা করলেন না। মঞ্জুরা দরজার সামনে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছেন। টিনের চালে ভারী বর্ষণের শব্দ। জগৎ সংসার সেই শব্দ একাকার হয়ে যাচ্ছে। মাঝরাত, বাতাসে প্রচণ্ড বেগ। হেমলতা কালো রঙের শাড়ি পরে একটা ব্যাগ কাঁধে ঝুলিয়ে বাড়ির বাইরে পা বাড়ান। মঞ্জুরা বারান্দার ঘর থেকে উঁচু কণ্ঠে বললেন, রান্না ব্যাগে ঢুকাস, আর কোনো কেলেঙ্কারি বাকি? হেমলতা বিদ্যুৎ বেগে ফিরে দাঁড়ালেন। পলকমাত্র মঞ্জুরার মুখের প্রতি তীক্ষ্ণ দৃষ্টিপাত করে নিঃশব্দে ধীরে ধীরে বর্ষণ মাথায় নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন। এবং সঙ্গে সঙ্গে মঞ্জুরা শুষ্ক হয়ে উঠলেন। ছুটে পদ্মজার ঘরে গেলেন। পদ্মজা চুপচাপ শুয়ে আছে। মৃদু ফোপানোর আওয়াজ পাওয়া যাচ্ছে। পূর্ণা ঘুমাচ্ছে। তিনি এই ঘর ছেড়ে দ্রুত বারান্দার ঘরে আসলেন। বড্ড অস্থির লাগছে। জীবনে প্রথম হেমলতার জীবন ভিক্ষা চেয়ে সেজদায় লুটিয়ে পড়লেন। ফজরের আজান শোনা যাচ্ছে, বৃষ্টি থেমে গেছে, সবকিছু শান্ত। পদ্মজা ঘর থেকে বেরিয়ে বারান্দায় আসলো। গেটের শব্দ পেয়ে চমকে তাকালো। উস্কুক হয়ে তাকিয়ে রইল। হেমলতা ঢুকেন, বিধ্বস্ত অবস্থা। মঞ্জুরা পদ্মজার পাশে এসে দাঁড়িয়েছেন। পদ্মজা টের পেল না। হেমলতা বাড়িতে ঢুকে কাদের ব্যাগ মুরগির খুপড়ির সামনে ছুঁড়ে ফেলেন। অন্ধকারের জন্য মুখ স্পষ্ট নয়। হেমলতা বাড়ির পিছনের দিকে চলে গেলেন। পদ্মজার বুক দুরু দুরু করছে। সে ধীর পায়ে উঠানে বসে দাঁড়ালো। পিছনে মঞ্জুরা। পায়ের শব্দে চমকে তাকালো পদ্মজা, দেখতে পেল মঞ্জুরাকে। ফিসফিসিয়ে বলল, নানু, আম্মু কোথায় গিয়েছে? মঞ্জুরা ক্ষণকাল নীরব থেকে এরপর বললেন, জানি না। মঞ্জুরার কণ্ঠে ভয়। পদ্মজা দুর্বল শরীর ঠেলে নিয়ে আসে বাড়ির পিছনে। দেখতে পেল হেমলতা নদীতে নেমে গোসল করছে। এক নিঃশ্বাসে কয়েকটা ডুব দিলেন। পদ্মজা ব্যস্ত পায়ে ঘাটের কাছে এলো। ক্ষীণস্বরে ডাকলো, আম্মা। হেমলতা ঘুরে তাকালেন। ঝড় শেষে আকাশ ধবধবে সাদা, অন্ধকার কাটার পথে। পদ্মজা বলল, ঠান্ডা লাগবে। হেমলতা কিচ্ছুটি বললেন না। গোসল শেষ করে উঠে আসেন। পদ্মজা আর কিছু বলল না। হেমলতা উঠানে এসে মঞ্জুরাকে বললেন, পূর্ণারে নিয়ে আসো আম্মা। পদ্মজা অবাক হয়ে শুধু দেখছে। পূর্ণা আসে ধীর পায়ে হেঁটে, তার জ্বর অনেকটা কমে গেছে। মঞ্জুরা দূরে দাঁড়িয়ে রইলেন। হেমলতা মৃদু এসে পূর্ণাকে বললেন, পদ্মজার পাশে এসে দাঁড়া। পূর্ণা হতবুদ্ধি হয়ে পড়ল। সে বাধ্যের মতো পদ্মজার পাশে এসে দাঁড়ালো। হেমলতা মুরগির খুপড়ির পাশ থেকে কালো ব্যাগটা হাতে নিয়ে তুললো। ব্যাগ থেকে একটা রামদা আর কৌটা বের করলো। পূর্ণা রামদা দেখে চমকে উঠল। দু বোন চাওয়াচাওয়ি করলো একবার। পদ্মজা রক্তমাখা রামদা দুটো মেয়ের পায়ের কাছে সামনে রাখলেন। শীতল কণ্ঠে বললেন, মানুষের সৃষ্টির সেরা জীব, আর পৃথিবীতে সেরা মানুষগুলোই বাঁচার অধিকার আছে, মানুষরূপী পশুদের না। যখন যেখানে কোনো মেয়েদের অসম্মান হতে দেখবি, এক কোপ দিয়ে অমনিষ্ট আত্মা দেহ থেকে আলাদা করে দিবি। যে তোকে অসম্মান করেছে সে দোষী, তুই না। তার শাস্তি পাওয়া উচিত, তোর না। তাই আত্মহত্যার কথা কখনো ভাববি না। দোষী আত্মা হত্যা করা উচিত। আর আমি মনে করি এতে পাপ নেই, বরং পাপীকে বিনাশ করা পাপ। আর আমার মেয়েরা যেন সেই পাপ কখনো না করে। মেয়েদের এসব শিক্ষা দিতেছস তুই? মাথা খারাপ হয়ে গেছে তোর? মঞ্জুরা হৈ হৈ করে উঠলেন। হেমলতা ঢোক গিলে মঞ্জুরার কথা হজম করে নিলেন। এরপর আবার মেয়েদের দিকে তাকিয়ে বললেন, আমি কখনো ছেলে চাইনি, মেয়ে চেয়েছি। প্রতিবাদী দুঃসাহসিক মেয়ে চেয়েছি। আল্লাহ আমাকে তিনটা মেয়ে দিয়েছেন। এখন সেই মেয়ে যদি এতটুকু দুর্বল হয়ে পড়ে, কিভাবে হয়? ঠিক আগের মতো মাথা উঁচু করে বাঁধবি। যতদিন আমি আছি কেউ তোদের অসম্মান করে টিকতে পারবে না। আমি না হয় যতদিন বেঁচে থাকি তাদের শাস্তি দেবো, পৃথিবী থেকে মুছে দেবো। কিন্তু যখন থাকবো না, তখন কি করে তারা বেঁচে থাকবে? বেঁচে থাকতে দেওয়া ঠিক হবে? অন্য কোনো মেয়ের সাথে নোংরামি করবে না তার নিশ্চয়তা আছে? নেই। এখন থেকে নিজেদের শক্ত কর।
মেয়েদের সাহস মেয়েদের হাতে, নিজেদের রক্ষা করার দায়িত্ব নিজেদের। রাতের স্মৃতি দুঃস্বপ্ন ভেবে ভুলে যেতে বলবো না, মনে রাখ প্রতিটি মানুষের ভেতর লুকানো হিংস্র শক্তি আছে। সবাই প্রকাশ করতে জানে না, চিনতে পারে না নিজেকে। গত রাতের ঘটনাটা মনে রেখে নিজের ভেতর লুকানো হিংস্র শক্তিটাকে জাগিয়ে হাতের মুঠোয় রাখ, যাতে সঠিক সময় হাতের মুঠো খুলে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারিস, আঘাতে আঘাতে চুরমার করে দিতে পারিস পাপের জগৎ। এটুকু বলে হেমলতা ক্লান্ত হয়ে পড়েন, ধাপ করে বসে পড়েন। পদ্মজা আম্মা বলে হেমলতাকে ধরতে চাইলে হেমলতা হাত উঠিয়ে বলেন, দাঁড়িয়ে থাক। হেমলতা সময় নিয়ে দম নেন, এরপর কৌটা খুলে ঠান্ডা তরল কিছু ঢেলে দেন দুই মেয়ের পায়ে। পূর্ণা কেঁপে উঠে দূরে সরে গেল। পদ্মজা আতঙ্ক নিয়ে প্রশ্ন করলো, আম্মা, কার রক্ত? রক্তের কথা শুনে ঘৃণা আর ভয়ে পূর্ণার সর্বাঙ্গ রিরি করে উঠল। মনে হচ্ছে পায়ে পোকা কিলবিল করছে। টাটকা তাজা রক্ত, বমি গলায় এসে আটকে গেছে। হেমলতা পদ্মজাকে জবাব দিলেন না, শুধু মৃদু হাসলেন। পূর্ণা এই ভয়ঙ্কর দৃশ্য সহ্য করতে না পেরে জ্ঞান হারালো। পদ্মজা দুহাত জাপটে ধরল পূর্ণাকে। কি আশ্চর্য, এই ভয়ঙ্কর ঘটনা তাকে একটুও বিচলিত করল না। হেমলতার গায়ে ভেজা শাড়ি, তাই পূর্ণাকে ধরলেন না। মঞ্জুরা বললেন, পূর্ণাকে ঘরে নিয়ে যাও আম্মা। মঞ্জুরা কঠোর চোখে তাকান হেমলতার দিকে। হেমলতা আবার হাসেন, ভেজা কণ্ঠে বললেন, কালো বলে অবহেলা না করে বুকে আগলে রাখলে আমার জীবনটা, আমার মেয়েদের জীবনটা অন্যরকম হতে পারতো আম্মা। হেমলতার কথায় মঞ্জুরার সারা মুখ বিচ্ছন্নতায় ছেয়ে গেল। তিনি হেমলতার দিকে তাকিয়ে থাকতে পারলেন না, অপরাধ বোধে মাথা নুয়ে ফেললেন। পূর্ণাকে ধরে নিয়ে গেলেন ঘরে। হেমলতা সেখানে পড়ে রইলেন। আকাশের দিকে তাকিয়ে জোরে নিঃশ্বাস ফেললেন। আকাশ ফুটো হয়েছে পুরোপুরি, পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। পানি দিয়ে উঠানে রক্ত মুছে দিলেন চিরতরে। রান্দা ধুয়ে লুকিয়ে রাখলেন লাহারি ঘরে। শাড়ি পাল্টে উঠানে পা রাখেন। তখন মগা আসলো, এসে খবর দিল বিচার বসবে দুপুরে। রাতের ঘূর্ণিঝড়ে গ্রামের বেশিরভাগ ঘরবাড়ি উড়ে গেছে। পশু পাখি সহ বিভিন্ন ক্ষতি হয়েছে, অনেক মানুষ আহত হয়েছে। এই খবর শুনে হেমলতার চোখ সজল হয়ে ওঠে। প্রকৃতির দিকে তাকিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। প্রকৃতি কখনো কাউকে ছাড়ে না। গ্রামবাসী অন্যায় দেখেও নিস্তব্ধ থেকেছে, তাই বুঝি এর শাস্তি। মাথার উপর সূর্য, প্রচণ্ড তাপদাহ। পূর্ণা, পদ্মজা, হেমলতা কালো বোরখা আবরণে নিজেদের ঢেকে নিয়ে যাত্রা শুরু করেছে অলন্দপুরের মাধ্যমিক স্কুলের উদ্দেশ্যে। খাখা রোদ্দুর, তপ্ত বাতাসে আগুনের হালকা সবুজ পাতা নেতিয়ে পড়ার দৃশ্য পড়েছে চোখে। মোর্শেদ পাখিদের নিয়ে আসছে। রিনাদের বাড়ি পাড়ি দিয়ে যাওয়ার পথে করুণ কান্নার স্বর ভেসে আসছে। পদ্মজা চোখ তুলে তাকিয়ে দেখলো রিনার বাড়ির ছাদ উড়ে গেছে, গাছপালা ভেঙে উঠানে পড়ে আছে। হেমলতা পদ্মজাকে টেনে নিয়ে এগিয়ে যান। বটের ছায়ায় আশ্রয় নিচ্ছিল এক রাখাল ছেলে। সে হেমলতার মুখ দেখে বুঝলো। পিছনে দুটি মেয়ে, পদ্মজা আর পূর্ণা, ছুটে আসলো। পদ্মজাকে উদ্দেশ্য করে বলল, পদ্ম আপা, তুমি ডরাইও না, তোমার কিচ্ছু হইব না। চারিদিকে নিঝুম নিস্তব্ধ, ঝিমমারা প্রকৃতি। ঘামে দরদর তৃষ্ণাত রাখাল হাঁপিয়ে কথা বলছে। স্কুলে যাওয়ার পথে মাঝে মাঝে এই 15 বছরের রাখালের সাথে দেখা হতো পদ্মজার। পদ্মজার জন্য পাগল সে, বড় বোনের মতো মান্য করে। পদ্মজা মৃদু করে হাসলো। পদ্মজার মুখের ওপর পাতলা পর্দা রাখা। রাখালের চোখে তা পড়ল না। রাখালকে পিছনে ফেলে তিন মামে এগিয়ে চলল। স্কুল মাঠে অনেক মানুষ জমেছে। রাতের ঘূর্ণিঝড়ের জন্য আনন্দপুরে বেশি অর্ধেক মানুষ আসেনি, তবুও প্রায় 500 মানুষের মতো এসেছে। ঘটনা ঘটেছে, আটপাড়ার আটটা ছড়িয়ে পড়েছে সব পাড়ায়। যথাসময়ে বিচার কার্য শুরু হলো। পদ্মজা এবং আমি দুজন দুদিকে দাঁড়ানো। মাতবার ঠান্ডা গলায় প্রশ্ন করলেন, এদের একসাথে কারা দেখেছেন? রমিজ আলী, কামরুল, মালেক হাত তুলল। মজিদ মাতবর বললেন, কি দেখেছেন, ব্যাখ্যা করুন। রমিজ আগে আগে উঁচু কণ্ঠে বলল, আমি দেখেছি ঝড়ের সন্ধ্যায় আপনার পোল্লা পদ্মজার ঘর থেকে বাইর হইতে। বাড়িতে আর কেউ আসিল না। আমির রেগে গিয়ে কিছু বলতে চাইল। মজিদ মাতবর হাতের ইশারায় আটকে দিলেন। আমির বাপের বাধ্য সন্তান, তাই থেমে গেল। মজিদ মাতবর বললেন, আপনি আমির পদ্মজারের ঘর থেকেই বেরোতে দেখেছেন? রমিজ আলীর দৃষ্টি অস্থির রেখে আমতা আমতা শুরু করলেন। দম নিয়ে বললেন, তারে বারান্দা থেকে বাইর হইতে দেখছি। মজিদ মাতবর নীরব থেকে এবার বললেন, তাহলে কোন আন্দাজে আপনি বলছেন তারা নিষিদ্ধ কাজে লিপ্ত ছিল? পদ্মজার সর্বাঙ্গ রিনি করে উঠল। সে চোখ বুজে ফেলল। রমিজ আলী থমকে গিয়ে পরপর হুঙ্কার দিয়ে ওঠেন, একটা অচেনা ছেঁড়া খালি গায়ে বাড়ির কোন সেরির কাছে কেন যাইব? আপনার নিজের সেরা বলে তার দোষ ধরতে পারেন না। আমার সেরির বেলা কিন্তু ছাড়েন নাই। যুক্তি দিয়ে কথা বলুন। আপনার মেয়েকে হাতে নাতে ধরা হয়েছিল, তার গায়ে কাপড় ছিল না। তারা একসাথে একই ঘরে একই বিছানায় ধরা পড়েছিল। আমির আর পদ্মজার বেলা সেটা হয়নি। মজিদ মাতবরের ক্ষমতা এবং কথার দাপটের সামনে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে রমিজ আলী। কামরুল চুপসে গিয়েছে, সামনে নির্বাচন। মজিদ মাতবরকে খেপানো মানে নিজের কপালে দুঃখ বয়ে আনা। ভিড়ের মাঝ থেকে কেউ একজন বলল, তাহলে আপনার ছেলে একটা মেয়ের কাছে খালি বাড়িতে কেন গেল? মজিদ মাতবর উকি দিয়ে প্রশ্নতাকে খুঁজে বের করলেন। তারই প্রতিপক্ষ হারুন রশিদ। মজিদ মাতবর আমিরের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তুমি কেন গিয়েছিলে পদ্মজার বাড়িতে? আমির সহজ গলায় বলল, বাড়ি ফিরছিলাম, হঠাৎ ঝড় শুরু হলো।
সামনে মোর্শেদ কাকার বাড়ি ছিল। মোর্শেদ কাকা বাড়িতে নাই জানতাম না, জানলে বৃষ্টিতে ভিজতাম, তবুও ওই বাড়ি যেতাম না। এই গ্রামের অনেকেই জানে আমার শ্বাসকষ্ট আছে, বাড়ির সবাই জানে বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগলে শ্বাসকষ্ট হয়। হারুন রশিদ বললেন, যখন দেখলা সেইটা বাড়িতে একলা তখন বাইক দিয়ে গেল না কেন? আমি সঙ্গে সঙ্গে জবাব দিল, আমার মাথায় আসেনি এমন কিছু হতে পারে। আর আমির পদ্মজার দিকে তাকালো, পদ্মজার সাথে সাথে চোখ সরিয়ে নিল। আমির বলল, আর পদ্মজা কতটা সুন্দর যারা দেখেছে সবাই জানে। আমি প্রথম দেখে অভিভূত হয়ে পড়ি, তাই মস্তিষ্কে একবারও কোনো বিপদের আশঙ্কা আসেনি। মজিদ মাতবরের ছেলের শেষ কথা শুনে অসন্তুষ্ট হলেন, তবুও স্বাভাবিক থেকেই বললেন, গ্রামবাসী কোনো প্রমাণ ছাড়া ছড়াই লাফিয়েছে, মেয়েটাকে অপদস্থ করেছে। প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে নোংরামো অপবাদ দেয়া অপরাধ। মজিদ মাতবর কামরুলের দিকে তাকিয়ে লক্ষ্য করে বললেন, সঈদ, মঞ্জুর ছেলে, আরেকটা কে জানি, কোথায় তারা? কামরুল ধীরভাবে বলল, পাই নাই খোঁজে, মনে হয় ভয়ে কোনোখানে লুকাইছে। রমেজারে হঠাৎ গম গম করে উঠলেন, এইটা আমি মানি না। তারারে আপনি ছাইরা দিতে পারেন না, আপনার ক্ষমতা বেশি দেখা আপনি এমন নিজের ছেলেটারে ঢাইকা রাখতে পারেন না। দ্রুত বাজলো। আমির রেগে মেগে রবিজালিকে ধরতে এলে মজিদ গর্জন করে উঠলেন, আমির। আমির কিরমির করে রাগ হজম করে চেষ্টা করলেন। হারুন অতিশয় দ্রুত লোক, তিনি রসিকতার স্বরে বললেন, সত্য হোক আর মিথ্যা, বদনাম তো বদনামই। মজিদ সবার প্রশ্ন কথা উপেক্ষা করে উপস্থিত গ্রামবাসীর উদ্দেশ্যে বললেন, আপনাদের আমার বিচারের প্রতি বিশ্বাস আছে? ওই আওয়াজ করে বলল, আছে। মজিদ মাতবর তৃপ্তির সাথে হাসলেন, ক্ষণকাল নীরব থেকে উঠে দাঁড়ালেন, কণ্ঠ উঁচু করে বললেন, মোর্শেদের মেয়েদের সাথে খারাপ হয়েছে। পদ্মজার নামে অনেক প্রশংসা শুনেছি, সে খুবই ভালো মেয়ে। আর আমার ছেলেকেও সবাই চেনে, সে কেমন। যারা যারা দোষ করেছে তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। পদ্মজা আমির নামে যে পাপের অভিযোগ করা হয়েছে তাদের যুক্তিগত প্রমাণ নেই, আর প্রমাণ ছাড়া আমি কখনো কাউকে শাস্তি দেইনি, আজও দেব না। তবে আমি আজ সবার সামনে মোর্শেদ আর তার স্ত্রীর কাছে একটা প্রস্তাব রাখবো। হেমলতা, মোর্শেদ সহ উপস্থিত সবাই কৌতূহল নিয়ে তাকালো। মজিদ মাতবর বললেন, পদ্মজাকে আমিরের বউ করে নিতে যেতে চাই। চারিদিকে কোলাহল বেড়ে গেল। সব কোলাহল সম্পূর্ণ উপেক্ষা করে স্বপ্নবৃষ্টির মতো শুধু মজিদ মাতবরের প্রস্তাবটি পদ্মজার কানে বাজতে লাগলো। জীবন কোন মোড়ে এসে দাঁড়িয়েছে সে।